This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ 10ই ডিসেম্বর, খেয়াল রাখুন, চারপাশে ভালো করে দেখুন, যেখানে আছেন সেখানেই থাকার কথা তো। চারপাশটা যেরকম আছে সেরকমই থাকার কথা তো। কারণ আজকেই তো বাংলাদেশের কলকাতা দখল করে নেওয়ার কথা ছিল। গত শনিবার ওই ঢাকায় একটা মিছিল থেকে বাংলাদেশের এক প্রাক্তন সেনাকর্তা তো বলেছিলেন যে 4 দিনের মধ্যে কলকাতাটা দখল করে নেবেন। হয়ে গেল 4 দিন। তাহলে আজকে আমরা কি স্বাধীন আছি? মানে আমরা এখন বাংলাদেশের আন্ডারে না ভারতের আন্ডারে? একটু ভেবে দেখুন তো। দেখুন, ওই একবার ওই যখন তিনি হাঁকটা মেরেছিলেন 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেবেন, ছবিটার কথা ভেবে দেখুন। এক্ষেত্রেও যা হওয়ার তাই হয়েছে। একটা শিয়াল ডাকলে যেরকম সব শিয়ালের এক রা হয়ে যায়, সবাই ডাকতে শুরু করে একভাবে, ঠিক তেমনই বাংলাদেশে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হিড়িক পড়ে গেছে। ফজলুর রহমান নামে এক অবসরপ্রাপ্ত বাংলাদেশি সেনা, তিনি তো সোশ্যাল মিডিয়ায় ভারতের বিরুদ্ধে পুরোপুরি যুদ্ধ ঘোষণা করেছেন এবং ভারতকে আক্রমণকারীও বানিয়ে দিয়েছেন। তার আশঙ্কা কি জানেন? ভারত বোধহয় বাংলাদেশি হিন্দুদের নিয়ে হিন্দু দেশ নামে আলাদা একটা দেশ গড়বে। ভাবুন তো, অনেক ভেবে চিনতে, কতটা মাথা কাটিয়ে তারপর এরকম একটা বুদ্ধি বার করা যায়। একই আশঙ্কায় তো ভুগছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। অসাধারণ লোক মশাই। এরকম এন্টারটেইনিং এলিমেন্ট আমি খুব কম দেখেছি। খুব গুরুত্বপূর্ণ সময়ে খুব আপনি সিরিয়াস ব্যাপার নিয়ে মেতে রয়েছেন, টেনশান হচ্ছে হয়তো। আমরা তো টেনশনে ছিলাম এই গত কয়েকদিন, এই বোধহয় বাংলাদেশ এসে দখল করে নিল কলকাতাটা। তো তার মধ্যেও রুহুল রিজভী হলেন সেই নেতা যিনি আমাদের একটা কমিক রিলিফ দিয়ে এসছেন। অনাবিল হাসির খোরাক। গত সপ্তাহে দুবার খবরে এসেছিলেন, দুবার হাসিয়েছিলেন। প্রথমে তিনি নিজের স্ত্রীর বেনারসি শাড়ি পুড়িয়েছিলেন এবং পুড়িয়ে বড় বার্তা দিয়েছিলেন ভারতের পণ্য বয়কট। আর তার কদিন পর বাংলা, বিহার, ওড়িশা সব দখলের কথা বলেছিলেন। দেখুন, গত সপ্তাহে স্ত্রীর শাড়ি, আজকেও তিনি পুড়িয়েছেন, তবে আজকে আর শাড়ি পাননি, নিশ্চয়ই তার স্ত্রী দেননি। রিজভী আজ জয়পুরি বেডশিট পুড়িয়েছেন, রাজস্থানী প্রিন্টের বিছানার চাদর, সেটা অবশ্য নিজের হাতে পোড়াননি, সমর্থকদের দিয়ে বলেছেন যে পুড়িয়ে দিন। একটা জিনিস ভাবছিলাম, জানেন তো, রিজভী বাবুর বউ কি আলমারির চাবিটা লুকিয়ে রেখেছেন? নইলে তাকে তো বিশ্বাস করা যাচ্ছে না, কবে কোন শাড়ি বার করে নিয়েছে পুড়িয়ে দেবেন। এছাড়া তো টিভিতে মুখ দেখানোর কোনো রাস্তাও নেই। গত সপ্তাহে এই যে তিনি শাড়িটা পরালেন, ভারতীয় শাড়ি, দামি শাড়ি বলেছেন তিনি, দামি কিনা জানি না, দেখে বোঝা তো যায় না, কিন্তু এরপর তার বাড়িতে কি দাম্পত্য কলহ চরমে উঠেছিল? সেজন্যই কি আর শাড়ি টাড়ি নয়, ওই সস্তার চাদর পুড়িয়ে ভারত বিরোধিতার নাটক করতে হচ্ছে তাকে? প্রতীকীভাবে এই মুহূর্তে দেখেন, এটা হলো জয়পুরের, ইন্ডিয়ার জয়পুর, রাজস্থানের রাজধানী জয়পুর। সেই জয়পুর টেক্সটাইলের একটি বেডশিট আজকে ভারতীয় যে আগ্রাসন, সেই আপনারা ঢুকেন না। হ্যালো ভাই, নিচ্ছেন আপনি তো
রিজভির কিন্তু ডেডিকেশন আছে, যাই বলুন। ওই ধরুন যদি আলমারি ঠালমারিতে তালা পড়ে গিয়ে থাকে তাহলে আর কিছু না পেয়ে বিছনার চাদরটা তুলে নিয়ে চলে এসছেন, ছাড়েননি, পোড়াতে হবে কিছু, ভারতীয় পণ্য বয়কট বলে কথা। একটা জিনিস মনে হচ্ছিল জানেন তো, প্রথমে শাড়ি আর পরেই বিছনার চাদর, এটা পুড়িয়ে কিন্তু রিজভি একটা জিনিস প্রমাণ করে দিয়েছেন, ওই তাদের পরনের কাপড় থেকে শোয়ার বিছনার চাদর, মানে দৈনন্দিন ব্যবহারের যাবতীয় জিনিসপত্র সব কিছুই মেড ইন ইন্ডিয়া। ওর বাড়িতে আর কি কি আছে বলুন তো? বাংলাদেশ যদি স্বাবলম্বী হতো তাহলে তো আজ এভাবে ভারতের চাদর বা শাড়ি পোড়াতে হতো না, এভাবে নিজেদের যে একটা বড় মুখাপেক্ষী হয়ে থাকা, নিজেদের যে দুর্বলতা সেটা কীভাবে প্রকাশ করে, বোকা লোক। আবার তারপরে বলেছেন ছাদে লঙ্কা চাষের মতো বিরাট কাণ্ড কারখানা করতে হবে, মানে শুধু লঙ্কা দিয়ে ডলে ভাত খাবে। এই যদি অবস্থা হয় ভাতটাও বন্ধ হয়ে যাবে। কেন বলছি একটু পরে বুঝবেন। কাজে এইভাবে বাড়ির থেকে একটার পর একটা শাড়ি চাদরে রিজভি কী করছে, সমর্থকদের কাছে হাততালি কুড়োচ্ছে। ছোটোবেলা হতো জানেন তো, ওই খেলতে যখন যেতাম সব বড়োরা খেলতো এমনিতে খেলতে নিত না, তা আমরা দেখেছি বাড়ির থেকে বল টল নিয়ে এলে তখন একটু কদর পাওয়া যেত। হয়তো সাইডে দাঁড়া করিয়ে রাখতো, হয়তো ওই বলতো ফুটবল খেলা হচ্ছে, ফুটবল নিয়ে এসেছি, ফুটবলটা নিয়ে নিল, খেললো সবাই, বললো ওই পেছনে গিয়ে গোলে গিয়ে দাঁড়িয়ে যা, খেলতে তো নিল। কিন্তু যখন বলটা ফাটিয়ে বাড়ি ফিরে আসতাম, বাড়িতে যে আড়ং ধোলাই খেতাম না, এই রিজভিকে নিয়েও সেটা মনে হচ্ছে। বাড়িতে ফিরে গিয়ে খাবার দাবার পাচ্ছেন তো, মানে তাকে খেতে দেওয়া হচ্ছে কি না, এটাই এরকম একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তেমনি আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে খাওয়ার মতো পরিস্থিতি আছে তো? ভারত আলু পেঁয়াজ এগুলো না পাঠালে খাবেন কি? গত রোববার ফুলবাড়ি বাংলাবান্ধা সীমান্ত হয়ে 4টে চাল বোঝাই ট্রাক বাংলাদেশে গেছে। এই বাজারেও যে ভারতের জাতীয় পতাকাকে এই পরিকল্পনা মাফিক বিভিন্ন বাংলাদেশি শিক্ষা প্রতিষ্ঠানে অপমান করা হচ্ছে, সেই ভারত তারা কত চাল পাঠিয়েছে, আর এই ইউনিসের বাংলাদেশ কত চাল নিয়েছে, হাত পেতে নিয়েছে জানেন? 100 টন। ইউনুসের অন্তর্বর্তী সরকারের খাদ্য উপদেষ্টা, মানে এই মুহূর্তে বাংলাদেশে ডিফ্যাক্টো খাদ্যমন্ত্রী যিনি, সে আলী ইমাম মজুমদার জানিয়েছেন বাংলাদেশে 30 লক্ষ টন চাল প্রয়োজন। মানে এখন সবে 4 ট্রাক গেছে, আরও অনেক ট্রাক পাঠাতে হবে, নইলে তো ওদের হাঁড়ি চড়বে না। পেটের ভাত জোগাড় করতে যাদের ভারতের কাছে হাত পাততে হচ্ছে, তারা এইভাবে ভারতীয় পণ্য বয়কটের যদি একটা মানে কি বলবো নাটক, হ্যাঁ নাটক ছাড়া আর কি, এছাড়া তো আর কিছু হতে পারে না। কিন্তু এরকম নাটকটা করছেন কেন? এই রুহুল কবির রিজভি হচ্ছেন সেই নেতা, ওই বললাম এরপরেও যিনি বাংলা বিহার আর ওড়িশা দখলের স্বপ্ন দেখছেন, যার কথার মানে জবাব দিতে গিয়ে কাল বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেছিলেন ওরা বাংলা বিহার ওড়িশা দখল করতে এলে ভারত কি ললিপপ খাবে? মানে এর থেকে কড়া জবাব বা একদম কড়া ধমক এ ভদ্রলোক খাননি জানেন তো, বাড়িতেও খাননি। এটা ওই দেখলেন না ওই শিয়ালগুলোর অবস্থা, ঠিক সেরকম, যেরকম বাঘ বেরিয়ে এসে হুঙ্কার দিয়েছিল, কালকের জবাবটাও কিন্তু সেই রকমই ছিল। আমাদের মিলিত শক্তি, তারুণ্যের শক্তি নিয়ে আমরা এটাই বলবো, তোমরা যদি ওইটা দাবি করতে পারো তাহলে আমরাও দাবি করব আমাদের নবাব সিরাজউদ্দৌলার বাংলা বিহার উড়িষ্যা ফেরত দাও আমাদেরকে। এত বড় হিম্মত আপনাদের কেন কারণ নেই যে বাংলা বিহার উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে ললিপপ খাবো? পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী অত্যন্ত নাকি গোস্বা হয়েছে, কষ্ট পেয়েছেন, বলছে যদি আসে বাংলাদেশ থেকে উড়িষ্যা বিহার এগুলো দখল করতে আমরা কি ললিপপ খাবো? তো আমিও বলে রাখি, আপনারা যদি চট্টগ্রামের দিকে তাকান দাবি করেন আমরা কি আমলকি মুখে চুষবো? তা তো আমরা চুষবো না। আপনি মমতা ব্যানার্জি, আপনাকে আমরা জানতাম ধর্ম নিরপেক্ষ মানুষ, অসাম্প্রদায়িক মানুষ মানবতাবাদী হয়, এইটা আপনারা জানতাম, কিন্তু আপনাদের অত্যন্ত গভীরে যে কট্টর হিন্দুত্ববাদী লুকিয়ে থাকে সেটা দেখলাম। ভদ্রলোককে দেখে করুণা হয় জানেন তো। বাঙালি কিন্তু কোথায় রাগ হয় আর কোথায় বিরক্তি হয় আর কোথায় দুঃখ হয়
এই স্বাভাবিক অভিব্যক্তিগুলো জানেন না, একে আর কি বোঝাবেন। একে দেখে ওই গানটা মনে পড়ে যাচ্ছে, দোষ কারো নয় গো মা, আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা। গানটা রুহুল রিজভী কি শুনেছেন? না শুনে থাকলে শুনে নিতে পারেন, কারণ আজ তিনি সখাত সলিলেই তো ডুবেছেন, নিজের কথার জালে নিজেই ফেসেছেন। কেন শুনলেন তো তিনি কি বললেন? ওই চট্টগ্রাম দখল করতে এলে আমরা কি আমলকি খাবো? আরে কে বলেছে? এখন পর্যন্ত কেউ বলেছে? আর যদি নিতেই হতো চট্টগ্রাম কেন? ৭১-এ তো ভারত চাইলে পুরোটাই নিয়ে নিতে পারতো, নিয়েছে? তারপর থেকে কোনোদিন নিয়েছে? কোনো চেষ্টা করেছে? কোনোদিন বলেছে? বা ভারতের কোনো রাজনীতিক এখন পর্যন্ত চট্টগ্রাম দখলের কথা বলেছেন? বলেননি, কেউ বলেননি। মমতা বন্দ্যোপাধ্যায় একদম যতটা কূটনৈতিক পরিধি আছে, যতটা সীমারেখা আছে, সেটা লঙ্ঘন না করে নিজের বক্তব্যটা বিধানসভায় রেকর্ড করিয়েছিলেন। কিন্তু একবারের জন্য ভারত বাংলাদেশ আক্রমণ করবে এরকম কোনো কথা মুখ্যমন্ত্রী বলেননি। এবং সব থেকে বড় কথা, একজন মুখ্যমন্ত্রী হিসেবে তিনি যখন এমন কোনো বিষয়ে মন্তব্য করেন যে বিষয়টা সরাসরি দেশের বিদেশ নীতির সাথে জড়িত, আন্তর্জাতিক সম্পর্ক যে বিষয়টার উপর নির্ভরশীল, তখন তিনি মাথায় রাখেন ঠিক কতটা বলা যায় আর কতটা বলা যায় না, যাতে দেশের স্বার্থ বিঘ্নিত হয়। আর যখন এই রকম দায়িত্বজ্ঞানের পরিচয় দিয়ে ঠান্ডা গলায় ধমক দেন না, তখন বুঝতে হয় এক্ষেত্রে কেন্দ্র আর রাজ্য নিপুণ বোঝাপড়ায় চলছে। আর দ্বিতীয়ত আরেকটা জিনিস, ওই রিজভী সাহেব বলছিলেন না যে তিনি ভাবতেন মমতা বন্দ্যোপাধ্যায় নাকি ধর্মনিরপেক্ষ, তার একটা অন্যরকম মানসিকতা ছিল। ধর্মনিরপেক্ষতা সম্পর্কে আপনাদের যদি অন্যরকম মানসিকতাই থেকে থাকে, তাহলে নিজেদের দেশে সংখ্যালঘু হিন্দুদের উপর এভাবে আক্রমণ করছেন কেন? এটা কোন ধরনের ধর্মনিরপেক্ষতা? আজকে হঠাৎ চমকে এলেন। আর রিজভীর আজকের মন্তব্য থেকে তো আরও স্পষ্ট, ভারতের ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টা করছেন তারা। ইঙ্গিতটা তো সেই দিকেই। দলমত নির্বিশেষে এপারের রাজনীতিবিদরা কিন্তু সেটা ভেস্তে দিয়েছেন, অনেক চেষ্টা করেছিলেন, লাভ হয়। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারে মমতা বন্দ্যোপাধ্যায় রিয়্যাক্ট করেছেন, প্রতিক্রিয়া দিয়েছেন, বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর জন্য রাষ্ট্রপুঞ্জে কেন্দ্রকে কথা বলতে অনুরোধ করেছেন, কিন্তু কখনো তিনি সংবেদনশীলতার সীমারেখাকে অতিক্রম করেননি। এমন কিছু বলেননি যার মধ্যে থেকে এই মৌলবাদীরা উস্কানি পেতে পারে। মুখ্যমন্ত্রী এই সংবেদনশীলতায় এই বিএনপি নেতার তো পছন্দ হচ্ছে না, কারণ তাদের তো ওই বলে না, ল্যাংটার নাই বাটপারের ভয়, একটা চালু কথা বলতে হলো। কিন্তু বিশেষ করে ওনার জন্য এর থেকে ভালো আর কিছু মনে পড়ছে না। ওনাদের চাই কি, কাঁচা খুলে যা খুশি তাই বলবেন, যা খুশি উস্কানি দেবেন, অন্য কেউ কিচ্ছু বলবে না। নিজের বেলা আঁটিশুটি, পরের বেলায় দাঁত কপাটি। অথচ বাংলাদেশে এই সংখ্যালঘু হিন্দু ঘরবাড়ি জ্বালানোর জন্য এখন পর্যন্ত খেয়াল করে দেখুন, বিএনপিকে কিন্তু কেউ দায়ী করেনি। কারণ বিএনপি রাজনৈতিক দল, সবাই জানে তাদের ভোট ব্যাংকের চিন্তা করতে হবে। এবার বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ কাদের বিরুদ্ধে উঠেছে? কার বিরুদ্ধে সবাই সুর চড়াচ্ছেন? মৌলবাদীদের বিরুদ্ধে। এই মৌলবাদীরা কাদের জন্য বিপজ্জনক? সমগ্র মানব সমাজের জন্য, যে কোনো দেশের জন্য। ওখানে যদি মৌলবাদীদের আস্তানা তৈরি হয়, তারা ভারতের জন্য একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরির চেষ্টা করবেন, সেটা তো পরের কথা। আগে তো যেখানে থাকবেন সেই জায়গাটায় ফুটো করবেন, বাংলাদেশকে তো ছিন্ন ভিন্ন করে দেবেন, ঝাঁঝরা করে দেবেন মশাই। এটাই তো তাদের চরিত্র। এটা সমস্ত দেশে দেখা গেছে, যেখানে যেখানে মৌলবাদের উত্থান হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমত সেই মৌলবাদের নিন্দা করেছেন, আর তারপর বাংলাদেশের মাটি থেকে ভারতের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা হওয়ায় মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন ভারতের সহনশীলতা, ভারতের ভদ্রতা এগুলো আছে। 16 আনার জায়গায় 18 আনা আছে, কিন্তু সেটা যেন কেউ ভারতের দুর্বলতা বলে না ভাবে। ঠান্ডা গলায় সমঝে দেওয়া। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অবস্থানই ওপার থেকে হওয়া যাবতীয় চেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে। উস্কানিমূলক কোনো কথা এপার থেকে শোনা যাচ্ছে না বলেই তো রিজভীদের মতো ওই
উস্কানি দেওয়া বাংলাদেশি নেতাদের এতটা হতাশ দেখাচ্ছে? এরা কারা? পাগল না হাফ পাগল? এটা কোনো কথা? মমতা বন্দ্যোপাধ্যায় যে একজন আদর্শ ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক এবং প্রগতিশীল, এটার জন্য বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে অগ্নি পরীক্ষা দিতে হবে না। বাংলার মানুষ জানেন, ভারতবর্ষের মানুষ জানেন, বাংলাদেশের মানুষও জানেন, গোটা পৃথিবীর মানুষ জানেন। দলমত নির্বিশেষে এবারে রাজনৈতিক বা ধর্মীয় নেতারা তারা যে দায়িত্বশীল ভূমিকার প্রমাণ দিয়েছেন এটা ওই বুঝতেই পারছেন। এটা কিন্তু মৌলবাদীদের পছন্দ হবে না, কারণ তাদের উদ্দেশ্য সম্পূর্ণ রকমের অন্য। তাদের উদ্দেশ্য উস্কানি দিয়ে এখানেও সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি করা, যাতে সেই সুযোগে মৌলবাদ গুটি গুটি ঢুকে পড়তে পারে। এবার যে বিএনপি জামাতকে ক্ষমতার স্বাদ দিয়েছে, জোট করে বাংলাদেশের ভোটে লড়েছে, যে বিএনপি সরকারের আমলে জামাতের মন্ত্রী ছিল, যে বিএনপির আমলে ভারত বিরোধী উত্তর পূর্বের জঙ্গি গোষ্ঠীগুলো বাংলাদেশে নিয়মিত আশ্রয় নিত, ট্রেনিং নিত, আর আমাদের এখানে এসে বিভিন্ন সন্ত্রাসবাদী কার্যকলাপ করত, তারা এখন নিজেদের স্বরূপটা আস্তে আস্তে আবার প্রকাশ করছেন। হঠাৎ তাদের মনে হতে শুরু করেছে এই তো চান্স, শেখ হাসিনা দেশের বাইরে, জামাত তারা ক্ষমতা দখল করেছে, কিন্তু এখনও একটা বড় অংশের জনগণ আছেন যারা রাজনৈতিক দলগুলোকেই পছন্দ করেন, এবং সবথেকে বড় কথা গোটা বিশ্বের দিকে তো তাদের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে, হাত তো পাততে হবে। কিন্তু সেক্ষেত্রে কোনো রকম যদি একটা গণতান্ত্রিক পরিস্থিতি না থাকে, গণতান্ত্রিক সরকার না থাকে, তাহলে তো সবার কাছ থেকে সাহায্য পাওয়া যাবে না। এই যে ভারত থেকে গাদা গাদা চালের ট্রাক ঢুকছে, সেটা তো বন্ধ হয়ে যাবে, খাবেন কি? তার জন্য তো একটা গণতান্ত্রিক সরকার দরকার। সুতরাং গণতান্ত্রিক ভেগধারী এই বিএনপির নেতাদের এটাই লক্ষ্য, তারা সামনে থাকবেন, পেছনে জামাত। তারা হচ্ছেন মুখ, তারাই হচ্ছেন মুখোশ, একসঙ্গে নিজেদের ইচ্ছে মতো কখনো মুখ হয়ে যান, কখনো মুখোশ। 2003 সালের পর থেকে উলফা নেতা পরেশ বড়ুয়া চট্টগ্রামে ছিলেন দীর্ঘদিন। বিএনপির আমলেই পরেশ বড়ুয়ার মতো উলফা নেতারা বাংলাদেশে যেরকম চায়ের বাগান কিনেছিলেন, তেমনি বাংলাদেশের বিভিন্ন রকম ব্যবসার মধ্যে ঢুকে পড়েছিলেন। জাহাজের ব্যবসা, কাপড়ের ব্যবসা, এমনকি এই সব করে টাকা পয়সা রোজগার করে সেগুলো অস্ত্রের কারবারে সেই টাকাগুলোকে লাগিয়েছিলেন। এই বিএনপি সরকারের আমলেই বাংলাদেশের রাস্তায় ওই মুক্তমনা ব্লগারদের ওপর একের পর এক হামলা হয়েছিল। একটা গণতান্ত্রিক সরকার, একটা রাজনৈতিক শক্তি, তারা কেন মুক্তমনাদের বিরুদ্ধে এরকমভাবে খড়গহস্ত হবে? বুঝতে হবে। তার কারণ এরা আসলে মুক্তমনাদের ভয় পায়, আসলে এরা সামনে রাজনৈতিক চেহারা নিয়ে বসে ভেতরে ভেতরে মৌলবাদী। হাসিনা সরকার আসার পর একদিকে যেরকম ওই মৌলবাদ নিয়ন্ত্রণে এসেছিল, তেমনি সিলেটে আর পার্বত্য চট্টগ্রামে নিয়মিত সেনা অভিযান হয়েছিল। ফলে পরেশ বড়ুয়ার মতো জঙ্গিরা হয় মায়ানমারে পালিয়েছিল, নয়তো মায়ানমার চীন বর্ডারে রুইলির মতো জায়গায় গিয়ে আত্মগোপন করেছিল। মোদ্দা কথা, বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারতের বিরুদ্ধে যে নাশকতামূলক কাজকর্ম, যে সন্ত্রাসবাদী কার্যকলাপ, সেগুলো সব বন্ধ হয়ে গেছিল। গোয়েন্দা রিপোর্ট কি বলছে জানেন? শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর, ইউনূসের হাতে ক্ষমতা যাওয়ার পর, ওই সমস্ত ভারত বিরোধী জঙ্গি আবার বাংলাদেশে আশ্রয় নিচ্ছে। মুক্তাঞ্চল করে দিয়েছে তো। বাংলাদেশ যে ভারত বিরোধী জঙ্গিদের লঞ্চিং প্যাড হয়ে উঠতে চায় এবং তার জন্য সমস্ত রকম বন্দোবস্ত তারা তৈরি করছে, সেটা বোঝাতে আরও কিছু কথা আপনাদের বলতে হবে। শুনবেন, কারণ কথাগুলো খুব জরুরি। বুঝতে পারবেন কিভাবে বাংলাদেশকে নিয়ে হাসি ঠাট্টা করাটা আর চলবে না। বুঝতে হবে সেই কথাগুলো যেগুলো আপনারা জানেন, আজ না বললেই নয়। জুলাই বিপ্লবটাকে না আর জুলাই বিপ্লব বলতে ইচ্ছে করছে না, জানেন তো। এতদিন শুরুতে কিন্তু বাংলাদেশের ছাত্র যুবদের ওই আন্দোলনটা, ফুঁসে ওঠাটাকে একটা বিপ্লব বিপ্লব চেহারা লেগেছিল, বলা হয়েছিল জুলাই বিপ্লব। কিন্তু তারপর যত দিন যাচ্ছে মনে হচ্ছিল একটা বিপদগামী, বিপথে চালিত একটা আন্দোলন।
এই জুলাই মাসের এই আন্দোলনটার পর বাংলাদেশ যে জঙ্গি রাষ্ট্র হবে বলে মোটামুটি ঠিক করেই নিয়েছে, জঙ্গিপনাই যে তাদের একমাত্র লক্ষ্য, এবং এই যাবতীয় আন্দোলনকারীর আবেগকে কাজে লাগিয়ে আসলে যে জঙ্গিবাদ গেড়ে বসেছে সেটা তো আজ বিন্দুমাত্র লুকিয়ে নেই। আর সব থেকে বড় কথা কি জানেন, এই যাবতীয় আন্দোলনের পর যে স্বপ্ন নিয়ে আন্দোলনটা হয়েছিল সেটা বাস্তবায়িত করার দায়িত্ব নিয়ে যারা ক্ষমতায় এসেছিলেন, মানে এই মোহাম্মদ ইউনূস অ্যান্ড কো, তারাও তো তাদের এই জঙ্গি চরিত্রটা চেষ্টা করেও লুকাতে পারছেন না। কারণ এটাই তো পরিষ্কার, হিন্দুদের ওপর যে লেভেলে অত্যাচার হচ্ছে তাহলে তো নোবেল শান্তি পুরস্কার প্রাপ্তের যোগ্যায় এখন আর শান্তির সাদা ছাপ নেই, ওখানে রক্তের লাল ছিটে লেগে আছে। আর দুই, ইউনূসের গায়ে জেহাদের কালিও তো লেপে দিয়েছে মৌলবাদীরা। কি হলো, ইউনূস সাহেব খাচ্ছিল তাতেই তাঁত বুনে, কিন্তু এইটা ভুল। হয়তো ভেতরে ভেতরে এটাই ছিল, এটাই লক্ষ্য ছিল, যার জন্য চান্স পেতে 1 মিনিটও ওয়েট করেনি, সঙ্গে সঙ্গে চলে এসছেন। এবং সত্যি কথা বলতে কি, এখন তো অনেকে বলছেন এই যে যা হয়েছিল সেটা একটা সুনির্দিষ্ট সুপরিকল্পিত চক্রান্ত, আর তার পেছনে ইউনূস সাহেবের হাত ছিল। ইউনূস সাহেব বিদেশে থাকা প্রভূত পরিমাণ ধনসম্পদের মালিক, এবং এই ধরনের জিনিসগুলোকে সংগঠিত করতে এই ধনসম্পদের প্রয়োজন আছে। বিল ক্লিন্টনের সামনে আমেরিকায় দাঁড়িয়ে তো ইউনূস সাহেব সেটা খুল্লা পরিষ্কার করে দিয়েছিলেন। তারা কি পরিকল্পনা করে এইভাবে শেখ হাসিনাকে দেশ থেকে উৎখাত করেছেন। এবার সেইগুলো যদি পরিকল্পনার ফল হয়, এই আন্দোলন এবং শেখ হাসিনার বিরুদ্ধে এই আওয়াজ তোলা এবং শেখ হাসিনার সরকারকে উৎখাত করা, তাহলে এখন তার নেতৃত্বে যেটা চলছে সেটাও তো একটা পরিকল্পনারই অঙ্গ। সেই পরিকল্পনারই অঙ্গ পুরোটাই ধারাবাহিকভাবে চলছে, কোনোটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, একদম নিরবিচ্ছিন্ন ঘটনা। বাংলাদেশের রাস্তায় বোরখায় আপাদ মস্তক ঢেকে ওই যে জেহাদি পতাকা হাতে এই যে স্কেটিং হচ্ছে, এই ছবিটা ভাইরাল হওয়া থেকেই তো পরিষ্কার বাংলাদেশের মাটিতে এই মুহূর্তে ঠিক কি চলছে, কারা রয়েছে, কারা বাংলাদেশের রাস্তা দখল করেছে। বাংলাদেশের মাটিতে এই ছবি দেখে পাকিস্তানের কট্টরপন্থীরা কিন্তু সবথেকে খুশি হবে, দারুণ খুশি। কারণ মগজ ধোলাইয়ের যে কারখানাটা রাওয়ালপিন্ডি, করাচি, পেশোয়ারে চলে, তার শাখা অফিস এবার তারা ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহে খুলতে পারবেন, বা তাদের জন্য অফিস ঘরগুলো, শাখা অফিসগুলো খুলে গেছে। মাঝে মধ্যে তারা ভিজিটিং প্রফেসর হিসেবে সেখানে ঘুরে আসবেন, এটা ভেবে তারা বেদম খুশি হতে পারেন। খুশি হওয়ারই তো কথা। পাকিস্তানের এক কট্টরপন্থী নেতা আজ ইউনূস প্রশাসনকে উস্কে দিয়েছে, বলেছে পাকিস্তানের যত পরমাণু অস্ত্র আছে সব যেন নিজেদের বলে মনে করে বাংলাদেশ। মানে পাকিস্তান বাংলাদেশকে যুদ্ধ করতে উৎসাহ দিচ্ছে, ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে। উস্কানি তো এটা। এবার এই উস্কানিটা কীরকম উস্কানি? সেই রকম উস্কানি, আপনারা সব এগিয়ে যান, আমরা আপনার পেছনে আছি। পেছন ফিরে যখন তাকাবেন দেখবেন কেউ নেই, ফাঁকা। আপনি গিয়ে কচুকাটা হলে হবেন, আর যদি কিছু করতে পারেন, কিছু ক্ষয়ক্ষতি, ওখানে বসে মজা নেবে। কচুকাটা যে হবে তারা সবাই জানে, তারপরে উস্কোচ্ছে। তার কারণ 47-এর পর তারা তো 3বার ভারতের সাথে সরাসরি যুদ্ধ করেছে, আর 3বারই হেরেছে। তার মধ্যে 71-এর যুদ্ধও রয়েছে, যে যুদ্ধটা ভারত না লড়লে বাংলাদেশের জন্মই হতো না। সেই হারটা তো ওইভাবে নিয়াজির ওইভাবে দাঁড়িয়ে হার স্বীকার করা, আত্মসমর্পণ করা, ভেতরে কি জ্বলে না? জ্বলে তো বটে, প্রচুর জ্বলে। আর দেখুন এই কথাগুলো খুব ইন্টারেস্টিং। এই যে আমাদের পারমাণবিক অস্ত্রকে সব নিজেদের মনে করো, কে কার অস্ত্র কে দেবে, কাকে দেবে, সব দিয়ে দিলেই হলো আর কি। সবাই সব কিছু নিজের মতো করে নিচ্ছে। এবার ঠিক একইভাবে হয়তো ফের একবার বাংলাদেশকেও পাকিস্তান নিজের করে নেবে, টের পাবে তখন কে কার নিজের হয়ে গেছে। আর বাংলাদেশের মানুষের প্রতি পাকিস্তানের এমনিতে যেরকম কোনো
প্রেম প্রীতি থাকার কথা না, বরঞ্চ রাগ থাকার কথা। কারণ বাংলাদেশের সেই লড়াইটা, সেটা তো ভারতের কাছে তাদের আরেকবার হাড়ের ভিত তৈরি করে দিয়েছিল, রাস্তাটা পরিষ্কার করে দিয়েছিল। আর একইভাবে বাংলাদেশের মানুষেরও তো পাকিস্তানের প্রতি কোনো প্রেম প্রীতি থাকার কথা নয়। পরপর বাড়িতে যে নৃশংস অত্যাচার চালিয়েছিল, যেখানে পুরুষ মহিলা কেউ ছাড় পায়নি, সেই সময়টা বাংলাদেশ ভুলে গেছে? বলার কথা নয় তো, ভেতরে ভেতরে আছে, কিন্তু অন্য স্বার্থ বড় হয়ে দাঁড়িয়েছে। এবার আপনারা সবাই অবাক হতে পারেন যে সেই অবস্থান থেকে দুটো দেশই সরে আসছে কেন। এটাকে বলে কি জানেন তো? স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স। আর দুটোর মধ্যে একটা কমন জিনিস, সেটা হচ্ছে মৌলবাদের উত্থান। এইটা কমন, দুদিকেই আছে। এটার সঙ্গে অতীত, ভবিষ্যৎ, ইতিহাস কোনো কিচ্ছুর কোনো ভূমিকা নেই। আর সেই জন্যই দেখুন, ইউনূস বা ইউনূসের বাংলাদেশ, তারা মুক্তিযুদ্ধের সমস্ত স্মৃতিকে মুছে ফেলতে চাইছে। ওটা থাকলেই তো এই যে অন্যরকম মানসিকতা, সেটা প্রতি মুহূর্তে চোখে পড়বে, মনে পড়বে। শেখ হাসিনাকে বাংলাদেশ ছাড়তে বাধ্য করার পর বাংলাদেশ জুড়ে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হয়েছে, গণভবন, বঙ্গবন্ধু মিউজিয়াম, সব জায়গায় হামলা হয়েছে। এগুলো তো গোটা বিশ্ব দেখেছে, আমরাও দেখেছি। আজ জানতে পেরেছি বাংলাদেশ বঙ্গবন্ধুর স্মৃতি মুছে ফেলতে আরও একটা পদক্ষেপ করেছে। 2020 সালে মুজিবুর রহমানের জয় বাংলা স্লোগানকে বাংলাদেশের জাতীয় স্লোগানের স্বীকৃতি দিয়েছিল ঢাকা হাইকোর্ট, যার বিরুদ্ধে বাংলাদেশের সুপ্রিম কোর্টে গিয়েছিল এই বর্তমান তত্ত্বাবধায়ক সরকার। ভাবুন, নিজেদের কৃতিত্ব, নিজেদের ঐতিহ্য, নিজেদের গর্বের বিরুদ্ধে, বা নিজেদের গর্ব খর্ব করতে বলতে পারেন, সুপ্রিম কোর্টে গেছে এই ইউনূস সরকার। আর বাংলাদেশের সুপ্রিম কোর্ট হাইকোর্টে সেই নির্দেশকে খারিজ করে দিয়েছে। অর্থাৎ আজকের পর থেকে জয় বাংলা আর বাংলাদেশের জাতীয় স্লোগান থাকছে না। মানে মুক্তিযুদ্ধ মুছে দেওয়ার ক্ষেত্রে যাবতীয় যা যা করার, সেগুলো সব করা কমপ্লিট। মুক্তিযুদ্ধ তো হয়নি। মুক্তিযুদ্ধ যদি না হয়ে থাকে, তাহলে ভারতের ওই সমর্থন পাওয়ার ব্যাপারটা, ভারতের কাছে কৃতজ্ঞতা থাকার ব্যাপারটাই আর থাকে না। ওই কৃতজ্ঞতা না দেখালেও চলবে, তাই জন্য পুরো দস্তুর অকৃতজ্ঞ হওয়া চলে। আর মুক্তিযুদ্ধটা যদি নাই ঘটে থাকে, তাহলে ওই যে পাকিস্তানের অত্যাচার, নৃশংস অত্যাচার, হাজার হাজার বাঙালিকে কতল করা, আর হাজার হাজার বাঙালি মা বোনেদের সম্ভ্রমহানি করা, সেগুলো তো ঘটেনি বলে দেওয়া যাবে। এটাই কি চাইছে মোহাম্মদ ইউনূস আর তার উপদেষ্টা মণ্ডলী? নাহলে এই কাজগুলো কেন করছে? নিজেদের ইচ্ছায় করছে, নাকি তাদের দিয়ে কেউ করাচ্ছে? দেখুন, বাংলাদেশে ইউনূসের উপদেষ্টা মণ্ডলীতে যাদের জায়গা হয়েছে, তারা হয় শেখ হাসিনাকে উৎখাত করা ছাত্র আন্দোলনের নেতা, আর নয়তো ঘোষিতভাবে ভারত বিরোধী, যাদের প্রত্যেকের পেছনে মৌলবাদের সমর্থন রয়েছে, যাদের মৌলবাদের সাথে প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার যে আসলে মৌলবাদের পুতুল, আসলে যে জঙ্গি রাষ্ট্রের সমর্থক, এটা বুঝেই তার মানে পাকিস্তান ওই পরমাণু অস্ত্র ভাগাভাগি করার প্রস্তাব দিচ্ছে।